মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, দীর্ঘ যানজটে দুর্ভোগ, নিষেধাজ্ঞা বলবৎ রাখতে অনড় মন্ত্রণালয়। জোয়ারের পানি ঢুকে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে অন্তত 200 কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট, নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানির নিচে 81টি গ্রাম, বাড়ছে ক্ষতির পরিমাণ, দিশেহারা বানভাসী মানুষ। পাহাড় ধসে প্রাণহানি বাড়লেও টনক নড়ছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের, কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি প্রশাসনের। এবং ছিটমহল বিনিময়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও স্বস্তি নেই অনেক বাসিন্দার মনে, মিথ্যা পরিচয়ে আগেই নাগরিক হওয়ায় বিড়ম্বনায় পড়ার শঙ্কা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি পারমিতা। মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। এর মধ্যে ফেনীতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে প্রশাসনের আশ্বাসে দুদিনের জন্য অবরোধ প্রত্যাহার করেছে সিলেট সিএনজি অটোরিকশা মালিক সমিতি। সারা দেশে বিক্ষোভের খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। এ সময় মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পুলিশের এএসআই আলমগীর হোসেন সহ কমপক্ষে 10 জন আহত হন। প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। এদিকে সকালে কুমিল্লা জেলা সিএনজি মালিক চালক ঐক্য পরিষদ 6 দফা দাবিতে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ও গাজীপুরে সড়ক অবরোধ করে। পুলিশ বাধা দিলে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে 2 পুলিশ সদস্য সহ অন্তত 7 জন আহত হন। উত্তেজিত জনতা প্রায় 8 থেকে 9টা গাড়ি ভাঙচুর করেছে। আমরা এগুলোর লিস্ট নিয়েছি এবং ক্ষতির পরিমাণ সেটাও নির্ধারণ চলতেছে। ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ করে সিএনজি অটোরিকশা শ্রমিকরা। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় ঢাকা সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমাদেরকে বিকল্প রাস্তা না দিয়ে উনি হাইওয়ে রোডে কেন আমাদের এই নিরীহ এত গরিব শ্রমিকদের নিয়ে আমরা কোথায় যাইমু? কিস্তির গাড়ি আপনার বুঝিনি, আমরা রোডে ঘাটে চলতাম পারলাম না। ওখানে যদি তারা এই ধরনের ব্যবহার করে আমরা যাইতাম কেন? আমরা তো যাওয়ার রাস্তা নাই। সিএনজি যারা মালিক আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বাস বা ট্রাক যেগুলো রাস্তায় চলাচল করছে সেগুলোতে বাধা যেন না দেয়, কারণ অনেক যাত্রী আছে, যাত্রীদের জন্য ভোগান্তি না হয় এটা আমার আহ্বান থাকবে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এদিকে সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে বন্ধ রয়েছে 3 চাকার সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল। এ সময় 3 চাকার যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরির দাবি জানান চালকরা। সব রাস্তাই খারাপ, এমন খারাপ ওই রাস্তা দিয়ে সব গাড়ি চলার মতো না। তাহলে এই গাড়িগুলো আমরা এখন কোন দিক দিয়ে চালাবো? এটি তো সরকার এখানে নিয়ে আসছে বাংলাদেশে, তাই না? সরকার আনি যদি এখন বন্ধ করে তাহলে তো আমাদের গরিব মানুষের পেটে লাথি মারা হইল। এছাড়া নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সাভার, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশার চালক ও মালিকরা। গত 22 জুলাই সড়ক দুর্ঘটনা এড়াতে দেশের মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নিষেধাজ্ঞা 1 আগস্ট থেকে কার্যকর হয়। পামিদা মোটুসি, সময় সংবাদ। এদিকে মহাসড়কে 3 হুইলার চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা আন্দোলন চালালেও সরকারের সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব MAN সিদ্দিক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যারা আন্দোলন করছে তারা কেন আন্দোলন করছে সেটা আমার কাছে খুব একটা বোধগম্য না। সামান্য একটু রাস্তা 3570 কিলোমিটার, তার বাইরে 2,50,000 কিলোমিটারে তারা চলাচল করতে পারবে। সরকার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছে না। আমরা যে সিদ্ধান্ত দিয়েছি আমরা সিদ্ধান্ত বাস্তবায়ন করব। এইভাবে যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আমরা এটা কিপ পারসুইং, আমরা এটা করেই যাব। তাছাড়াও আমাদের
বিআরটি এর কিন্তু কিছু নিজস্ব ম্যাজিস্ট্রেট আছে এবং তাদের ক্ষমতা সারা বাংলাদেশের উপরে আছে। কোনো কারণে সেখানে প্রত্যাশিত পর্যায়ে যদি ইমপ্লিমেন্ট না হয়, আমরা কেন্দ্রীয়ভাবে সেখানে ইমপ্লিমেন্টের ব্যবস্থা নেব। জনগণ যেহেতু এটা ওয়েলকাম করছে এবং মানুষের জীবন এতে রক্ষা পাবে, আমরা মনে করি আমরা যে সারা দেশের এখানে সমর্থন আমরা পাবো। সিএনজি চালক ও মালিকদের ডাকা ধর্মঘটের কারণে ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় সারাদিনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। সকাল থেকে সিএনজি অটোরিকশার চালক ও মালিকরা ধর্মঘটের সমর্থনে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এতে বেলা 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত 5 ঘন্টা মহাসড়কের উভয় পাশে প্রায় 10 কিলোমিটার ব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ কারণে অনেকেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। এখানে এসে আমরা থেমে গেছি। আমাদের এখানে মনে অনেক বড় একটা লম্বা লাইন, আমরা যে হেঁটে যাব সেটারও কিন্তু উপায় নেই। এখানে এসে প্রায় 45 মিনিট উপর হয়ে গেল বসে নিয়েছি। কষ্ট তো অবশ্যই, যে কষ্ট বইলেও শেষ করা যায় না। রাস্তা সাধারণ মানুষের জন্যই হয়েছে, কিন্তু এখানে যদি রাস্তা ব্লক করে মানুষের কষ্ট দেয়, সে তো দুঃখের বিষয় কিছু হতে পারে না। দর্শক, সিএনজি অটোরিকশা চালকরা অবরোধ প্রত্যাহার করায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কে তেলিবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ পারমিতা। আপনি যেটা বলছিলেন যে সিলেটে আজ সারাদিন যে অবরোধ কর্মসূচি ছিল সেটি কিছুক্ষণ আগে বিকেল 5:30টার সময় সেটি শ্রমিকরা রাস্তা থেকে সরে যায় এবং তারপর থেকে ঢাকা সিলেট মহাসড়ক যেটি রয়েছে সেটিতে যান চলাচল শুরু হয়। এবং এই অবরোধের কারণটি আপনাদের আমি আগেও বলেছিলাম, গতকাল থেকে সরকারি একটি নির্দেশনা জারি হয়েছে যে ঢাকা সিলেট মহাসড়ক বা প্রত্যেকটি দেশের সবগুলো মহাসড়কে সিএনজি অটোরিকশা বা 3 চাকার যে যানগুলো রয়েছে সেগুলো চলতে পারবে না, এমন একটি নির্দেশনা সরকার জারি করেছিল। এবং এই প্রতিবাদে শ্রমিকরা আজ থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমাকে জেলা অটোরিকশা মালিক সমিতির যে সভাপতি রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে তারা তাদের এই কর্মসূচিটা 2 দিনের জন্য স্থগিত করেছেন এবং এর কারণ হিসেবে তিনি বলেছেন যে মাননীয় অর্থমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন যে 2 দিন সময় তাদের কাছে চেয়েছেন এবং এই 2 দিনের মধ্যে একটি আশানুরূপ সমাধান হবে এমনটি বলেছেন। তো আজকে যে অবরোধ কর্মসূচি ছিল সে কারণে দুপুর 12টা থেকে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেটি এখনো রয়েছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের তেলিহাওর এলাকায়। এখানে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তার দুপাশে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে এবং মানুষের আজকে ভোগান্তি দেখেছে। মানুষ এই প্রায় 10 থেকে 12 কিলোমিটার সড়ক জুড়ে যানজট ছিল, যে কারণে মানুষ পায়ে হেঁটে সিলেটের দিকে মানুষকে যেতে দেখেছি এবং অনেক রুগীকে আমরা দেখেছি যারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে, এমনও রুগী আমরা দেখেছি। কিন্তু শ্রমিকরা তাদের আন্দোলন থেকে সরে যায়নি। তবে সর্বশেষ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু সড়কটা খুলে গেছে সে কারণে মানুষের ভোগান্তি কমে এসেছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা একটা দাবি জানিয়েছে যে সরকারের প্রতি যত দ্রুত হয় এই সংকটটি সমাধানের জন্য, কারণ তারা এরকম অবরোধ চায় না এবং তারা এই দুর্ভোগ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। এবং সরকার এবং সিলেটের যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদেরকে বলেছে যে স্থায়ী একটি সমাধানের জন্য যাতে আর কখনো এরকম অবরোধ কর্মসূচি না হয় এমনটি বলেছে সাধারণ মানুষ। তো পারমিতা, আমার কাছে এখনো পর্যন্ত আজকে সারাদিনের এই ছিল সর্বশেষ খবর। পারমিতা, ধন্যবাদ আহাদ। সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতির ধর্মঘটের কারণে দিনব্যাপী যে যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা সিলেট মহাসড়কে তারই সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার আব্দুল আহাদ। চলে যাচ্ছি পরের খবরে। বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে আকস্মিক বাস ধর্মঘট শুরু করেছে বাস মালিক শ্রমিকরা। সকালে গৌর নদী পয়সারহাট রুটে 3 হুইলার শ্রমিকরা বাস চলাচলে বাধা দেয় ও পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে দুপুর থেকে এই ধর্মঘট শুরু করে তারা। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি জানান, সকাল 9টার দিকে কয়েকশো 3 হুইলার শ্রমিকরা গৌর নদী পয়সারহাট রুটে অবস্থান নেন। এ সময় তারা আগৈল ঝাড়াগামী স্থানীয় রুটের বাসগুলো যাতায়াতে বাধা সৃষ্টি করেন। এ নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তারা বাস শ্রমিকদের মারধর করেন। পরে দুপুর থেকে ধর্মঘটের ডাক দেন বাস মালিক শ্রমিকরা। এদিকে হঠাৎ ডাকা এই বাস ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। আমরা অনেক স্টুডেন্ট আসছি পরীক্ষা দিয়ে, কিন্তু পরীক্ষার্থীরা বাড়ি ফিরতে পারতেছি না। আমি ইসলাদি যাওয়ার জন্য এখানে আসছি কিন্তু বাস পাইতেছি না। গাড়িগুলো ফেরাই দিচ্ছে, শ্রমিকদের মারধর করছে,
তা আমরা অপেক্ষা করছি, পুলিশ প্রশাসন গেছে, পুলিশ ব্যর্থ হয়েছে, পরে এসপি স্বর্ণবর্ণ হয়েছে, এসপিও ব্যর্থ হয়েছে। এসপি বলছে একটা বন্ধু দেখেন, একটা বন্ধু টাইম দিচ্ছে আমাদেরকে, তো একটার মধ্যে তারা রাস্তা গেলে করতে পারে না, বিধায় আমরা একটা পর থেকে গাড়ি বন্ধ করে দিচ্ছি। যদি সন্ধ্যার মধ্যে এটা ফসল না হয় তাহলে রাত্রে আমরা পরিবহন বন্ধ করে দেবো। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব, অতি বর্ষণ আর পাহাড়ি ঢলে ছোট ফেনী নদীর তীরবর্তী ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। এখনও পানির নিচে তলিয়ে আছে 81টি গ্রাম। দিন যত গড়াচ্ছে বাড়ছে ক্ষতির পরিমাণ। চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা 1.5 লাখেরও বেশি মানুষ, তারা সবাই বানভাসী। এদিকে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন বক্তের মুন্না। এমন থই থই পানির নিচে তলিয়ে আছে ফেনী সদরের শস্যদি, পাঁচগাছিয়া, দাগনমিয়া, রামনগর, ইয়াকুবপুর, রাজাপুর, সিন্দুরপুর ও জায়লস্কর ইউনিয়নের গ্রামের পর গ্রাম। এসব গ্রামের পানিবন্দীর সংখ্যা ছাড়িয়েছে 1.5 লাখেরও বেশি। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সাগর উত্তাল থাকায় নামছে না ছোট ফেনী নদীর পানি। চাপও বাড়ছে ভাটির এই নদীর উজান থেকে আসা অতিবর্ষণ ও ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের ঢলের পানির। কৃষি বিভাগের হিসেবে সবজি ও আউশ ফসল ছাড়া শুধু আমন বীজতলায় নষ্ট হয়েছে 750 হেক্টরেরও বেশি। আর মৎস্য বিভাগের হিসেব মতে বানের পানিতে ভেসেছে প্রায় 3,500 পুকুরের মাছ। টাকার অঙ্কে এই ক্ষতি ছাড়িয়েছে 30 কোটিরও উপরে। দিন যাইতেছে, রাস্তাও নষ্ট হইতেছে এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পানি বেশি দিন থাকার কারণে গর্বিটা নরম হয়ে গেছে, এখন অনেক ঘর হয়েও গেছে। আমাদের এখানে বীজতলা সব নষ্ট হয়ে গেছে। ব্যাংক ঋণ, বিভিন্ন এনজিও সংস্থা থেকে টাকা নিয়ে ফিশারি করছে, এখন তো সব চলে গেছে। এখন আমরা তো মৃত্যু ফাঁদের মতো অবস্থা আমাদের। বানের পানিতে তলিয়ে থাকার কারণে ক্ষতি নিরূপণ করা ও ক্ষতিগ্রস্তদের তালিকা করা যাচ্ছে না বলে জানালেন এই জনপ্রতিনিধি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণের একটা তালিকা প্রস্তুত করার জন্য বলছে। ক্ষতির পরিমাণ এখন আমরা নিশ্চিত করতে পারতেছি না, বিদায় আমরা তালিকা করতে পারতেছি না। ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানালেন, পানি নেমে যাওয়ার পর ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পেলে পুনর্বাসনের কাজ শুরু হবে। কৃষি, মৎস্য, রাস্তাঘাট, পোল্ট্রি এইসব ক্ষয়ক্ষতি আরো বেশি পরিমাণে, এগুলি যখন পূর্ণাঙ্গ তথ্য আমরা পাবো সেই হিসাবে তখন আরো ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হবে। গ্রামীণ জনপদে এখনো তলিয়ে আছে শত শত কিলোমিটারের কাঁচা পাকা সড়ক। সেসব সড়কের ক্ষতির অঙ্কটা কি দাঁড়াবে তা এখনো ধারণাও করতে পারছে না সংশ্লিষ্ট বিভাগগুলো। ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার এমন 80টিরও বেশি গ্রামের বানবাসীরা এখন সাময়িক দুর্ভোগের চেয়েও পরবর্তী স্থায়ী দুর্ভোগ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এসব ক্ষতিগ্রস্তরা মনে করছেন একমাত্র সরকারের সহযোগিতা ছাড়া দুর্ভোগের জাতাকল থেকে বেরিয়েও আর ঘুরে দাঁড়াতে পারবেন না তারা। দাগনমিয়া সিন্দুরপুর ইউনিয়নের মোহরবাগ গ্রাম থেকে বক্তের মুন্না, সময় সংবাদ, ফেনী। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাব, ভারী বর্ষণ আর পূর্ণিমার কারণে সৃষ্ট জোয়ারে প্লাবিত হয়েছে ঝালকাঠির 25টি গ্রাম এবং বরগুনা ও বাগেরহাটের বেশ কিছু নিচু এলাকা। এতে পানিবন্দী হয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার মানুষ। বাগেরহাটের নদী তীরবর্তী বেশে কয়েকটি গ্রামে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় ভেসে গেছে ঘরবাড়ি, মাছের ঘের, ফসলি জমি। উপড়ে পড়েছে বিপুল সংখ্যক গাছপালা। এতে পানিবন্দী হয়ে মানবেতর দিন পার করছেন এখানকার মানুষ। এছাড়া বন্যা দুর্গত এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোর অভিযোগ করেছেন পানিবন্দী মানুষ। এদিকে পূর্ণিমার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বরগুনার বেশ কিছু নিচু এলাকা। দোকানপাটের ভেতরে পানি ঢুকে পড়ায় বেচাকেনা অনেকটা শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সেখানকার ব্যবসায়ীরা। বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির নদী তীরবর্তী 25টি গ্রামের মানুষের জনজীবন। রাস্তাঘাটে পানি উঠে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মস্থলে ছোটা বিভিন্ন পেশার মানুষের। পানির কারণে স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা। বাংলা সময় আরো থাকছে। নোয়াখালীর বেগমগঞ্জে যুবকের লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পুলিশের গুলিতে মৃত্যু। ময়না তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কুড়িগ্রামের দাসিয়ার ছড়া শুক্রবারও যার পরিচয় ছিল ছিটমহল, এখন স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্রে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও বাসিন্দাদের অনেকের মনে নেই স্বস্তি। মিথ্যে পরিচয়ে আগেই নাগরিক হওয়ায় নতুন নাগরিকত্ব নিয়ে বিড়ম্বনায় পড়ার শঙ্কা তাদের। এই অবস্থায় ছিটমহল বিনিময় কমিটির নেতারা বলছেন সবকিছু বিবেচনায় নিয়েই পদক্ষেপ নিতে হবে সরকারকে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত দাসিয়ারছড়া। শুক্রবারও এ জনপদের পরিচয় ছিল ছিটমহল হিসেবে, কিন্তু আগস্টের প্রথম প্রহরে অন্যান্য ছিটমহলের মতো এটিও স্থান পেয়েছে বাংলাদেশের মানচিত্রে। শনিবার সকাল থেকে এই এলাকায় উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা। দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার পর জাতীয়তার স্বীকৃতি মেলায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস সবার চোখে মুখে। তবে এরপরও দাসিয়ারছড়ার অনেক মানুষ যেন স্বস্তিতে নেই। জীবন জীবিকা ও লেখাপড়া সহ বিভিন্ন কাজে মিথ্যা পরিচয়ে আগেই বাংলাদেশের পরিচয়পত্র নিয়েছেন তারা। কিন্তু ছিটমহলের জনগণনার তালিকায় নাম থাকায় নতুন নাগরিকত্ব পাওয়া নিয়ে বিড়ম্বনায় পড়ার শঙ্কা তাদের। পাশাপাশি জমির মালিকানা নিয়ে জটিলতার আশঙ্কা অনেকের। এতদিন মিথ্যা ঠিকানা দিয়া আমাদের ছেলে মেয়েদের বাংলাদেশে লেখাপড়া শিখেছি। উচ্চশিক্ষা শিক্ষিত হওয়ার পর আমাকে ওই মিথ্যা ঠিকানার বলেই চাকরি করতে হয়েছে। এখন আমরা সত্য পরিচয় জন্ম নিবন্ধন, এই দাসিয়ারছড়া জন্ম নিবন্ধন দিয়ে লেখাপড়া করতে চাই। 4 বছর আগে এই দাসিয়ারছড়া আমি 45 শতক জমি কিনেছি। সেই জমিনে কিন্তু মালিক এই পর্যন্ত মরে গেছে। এখন আমরা সরকারের কাছে দাবি এই জমা জমিনগুলা যাতে আমার সুষ্ঠুভাবে শৃঙ্খলা মতো বজায় রাখা যায়। এই অবস্থায় সব দিক বিবেচনায় রেখে নাগরিকত্বের বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানালেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা। যেহেতু এখন বাংলাদেশি হয়ে গেছি, এখন আমরা সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে আমরা আবেদন করতেছি। সরকারকে ইতিমধ্যে জানিয়েছি যে এই সমস্যাগুলি যেন বিবেচনা নিয়ে এসে কোন দেশের নাগরিক আমরা ছিটমহলের মানুষ হব সেই বিষয়টি ওনারা নিরূপণ করেন। কুড়িগ্রামে ভারতের ছিটমহল নামে থাকা 12টি জনপদ 1 আগস্ট থেকে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের মানচিত্রে। এ জনপদগুলোতে বাস করেন ৮,১৩২ জন মানুষ। এর মধ্যে দাসিয়ারছড়ার লোকসংখ্যা ৬,৮৭৯ জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি ঢুকে পড়েছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জে। এতে ২,০০০ দোকানের অন্তত ২০০ কোটি টাকার পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। গত দুদিনে বেশিরভাগ সময় পুরো এলাকা হাঁটু পানিতে তলিয়েছিল। বিপুল পরিমাণ পণ্য নষ্ট হওয়ায় নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বর্ষা মৌসুমে বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি ঢুকে পড়ায় বন্দরনগরী চট্টগ্রামের নিম্ন অঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের কেন্দ্র চাকতাই খাতুনগঞ্জে তেমন পানি ওঠে না। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে গত বুধবার থেকে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেই সাথে যুক্ত হয় পূর্ণিমার জোয়ার। এতে শুক্রবার হঠাৎ করেই পানি ঢুকে পড়ে চাকতাই খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে। জোয়ারের পানি ঢুকে যায় ব্যবসা প্রতিষ্ঠান এবং গুদামে। এতে করে এখানকার ২,০০০-এর বেশি দোকানে মজুতকৃত নিত্যপণ্য পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। এক একটি প্রতিষ্ঠানের ৫ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। হঠাৎ করে পানি আসে, গুদাম ডুবে গেছে। প্রায় শখানেক বস্তা ভিজে গেছে। তো পেঁয়াজের দাম তো বেশি, ৫০-৬০ টাকা পেঁয়াজ, অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। কদিন পরে আবার জোয়ার আসবে, আবার পানি আসবে, তো কবার মাল আনতে হবে, কবার বিদে কবারে আমরা ইয়ে করতে পারবো, এটা সম্ভব না। এই ক্ষতির লোকসান আমরা কেউ পোষাবো, কি করব, আমরা এখন অনেক দুশ্চিন্তায় আছি। এদিকে দোকানে রাখা এইসব ভোগ্যপণ্য নষ্ট হয়ে যাওয়ায় আগামীতে নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। ক্ষতি হচ্ছে প্রায় 300 বস্তা, 400 বস্তা মালের দাম 4 থেকে 5 লাখ টাকা। টাকাগুলো অনেক লোকসান হয়ে গেল, টাকাগুলো উঠাতে হবে না। পেঁয়াজ আর রসুন আমার বেশি ক্ষতি হয়েছে, এগুলো তো বাজার অবশ্যই প্রভাব পড়বে, এগুলোর কারণে বাজার বাড়তে পারে। সরকার যদি আমাদেরকে কিছু দেয়, সহযোগিতা করে, সাহায্য করে, ক্ষতিপূরণ, তাহলে আমাদের বাড়বে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন চাকতাই খাল ভরাট হয়ে যাওয়ার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এবার জোয়ারের পানি বাজারে প্রবেশ করেছে। এখানে হচ্ছে নিচু এলাকা, তার উপরের পানিগুলো আসে, এদিকে আবার জোয়ারের পানি, যার কারণে এই সমস্যাটা হয়। এগুলো রোধ করতে হইলে আপনার প্রথমে ড্রেজিং, তারপর আপনার সুইচ গেটের প্রয়োজন হবে। মূলত দেশের বিভিন্ন স্থলবন্দর ও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য প্রথমে এখানে আনা হয়। প্রতিদিন গড়ে ২৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয় এখানে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তৃতীয় দিনের মতো আজ দুপুরে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে ভরা জোয়ারের পানি উঠে যায়। তবে ভাটার সাথে সাথে সে পানি নেমে গেলেও বেড়েছে ব্যবসায়ীদের দুর্ভোগ। আর এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি, চলে যাচ্ছি তার কাছে। লিপি,
রুদ্র, আপনি জানেন যে গত 3 দিন ধরে আসলে একই রকম অবস্থায় এই বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাকদাই এবং আসাদগঞ্জে, এবং আজকেও কিন্তু 1:30টার পর থেকে পানি উঠেছিল এবং সেটা প্রায় 3:30টা পর্যন্ত এখানে ছিল। এবং যেটা আসলে আমরা নিউজটাতে বলেছিলাম যে মানে এতে ব্যাপক ক্ষতি হচ্ছে, তো দেখা গেছে যে আসলে আজকেও বারবার আসলে এই যে জোয়ারের পানি আসছে সেটার কারণে কিন্তু এই মালপত্র সরিয়ে নেওয়া একটা বিড়ম্বনা কিন্তু ব্যবসায়ীদের পড়তে হচ্ছে। এবং তার চেয়ে বড় কথা আসলে তাদের কিন্তু বেচাকেনা টোটাল একদমই বন্ধ রয়েছে, বিশেষ করে ক্রেতারা আসতে পারছে না, কিংবা ধরেন যে পণ্যগুলো তারা কিনছে সেটা আসলে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা থাকে না, কারণ এখানে প্রায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। আর যেহেতু ভোগ্যপণ্য, এই ভোগ্যপণ্যগুলো কিন্তু একবার ভিজে গেলে সেগুলো আসলে নষ্ট হয়ে যায়। তো এই ঝুঁকিটা আসলে ব্যবসায়ীরা নিতে যাচ্ছে না এবং তারা বলছেন যে সবচেয়ে বেশি আসলে ক্ষতি হয়েছে শুক্রবার, যেহেতু শুক্রবার বন্ধ ছিল সে কারণে কিন্তু দোকানগুলোতে অধিকাংশ যেগুলো আসলে নিচের সারির বস্তাগুলো, সেই বস্তাগুলো আসলে পুরোপুরি ভিজে গেছে এবং সেই ভোগ্যপণ্যগুলো আসলে তারা রক্ষা করতে পারেনি। গতকাল এবং আজকে তারা কিন্তু কিছু কিছু ভোগ্যপণ্য সরিয়ে নিতে পেরেছে, তবে তারা বলছে যে এই যে বারবার এত পরিমাণ ভোগ্যপণ্য সেটা আসলে সরিয়ে নেওয়া কিংবা কোথাও রাখা যাচ্ছে না, যেহেতু হাঁটু পরিমাণ পানি জমে যায়, সেই কারণে কিন্তু আসলে তাদেরকে বিড়ম্বনা পড়তে হচ্ছে এবং ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এবং এই কারণেই কিন্তু তারা বিশেষ করে আপনি জানেন যে অন্যান্য সময় আমরা দেখেছি যে জোয়ারের পানি কিন্তু দোকানে প্রবেশ করে না, কিন্তু এইবার বিশেষ করে গত 3 দিন ধরে পানি এত বেশি পরিমাণ বেড়েছে যে দোকানে প্রবেশ করে এইসব জিনিসপত্র ভিজিয়ে দিচ্ছে। এবং বিশেষ করে কোমেন এবং পূর্ণিমার যে প্রভাবটা সেটা এবার বেশি পড়েছে এবং এই কারণেই কিন্তু দোকানে পানি যাচ্ছে। এই কারণে ব্যবসায়ীরা যেটা দাবি করছে যে পাশেই যে চাকদাই খাল রয়েছে সেখানে ড্রেজিং এর ব্যবস্থা করা, পাশাপাশি একটা সুইচ গেট নির্মাণের দাবি কিন্তু তারা আমাদেরকে এর আগে করেছিল এবং তারা এখনো যখন আমি আসছি খাতুনগঞ্জে, যখন তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু এই দাবিটা বারবার করছে এবং প্রতিটা দোকানেই আসলে দেখা গেছে কমপক্ষে 3 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছে এবং তারা কিন্তু এর একটা প্রতিকার চাইছে। তো এই ছিল আমার কাছে খাতুনগঞ্জের সর্বশেষ। রুদ্র। দর্শক, দুপুরের পর আজও টানা 2 ঘন্টা বৃষ্টির পানি জমেছিল খাতুনগঞ্জে, সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি। টানা বর্ষণে গত 2 দিন বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর আজ সকাল থেকে আবারও শুরু হয়েছে যান চলাচল। এদিকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে রাঙামাটি সড়ক যোগাযোগও স্বাভাবিক হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। গত শুক্রবার থেকে বান্দরবান কেরানীহাট সড়কের সোয়ালক এলাকায় বেইলি ব্রিজ দেবে যাওয়ায় এবং প্রবল বর্ষণে এই সড়কের 2টি পয়েন্ট প্লাবিত হওয়ায় জেলার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানির সংখ্যা, তারপরেও টনক নড়ছে না কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারী লক্ষাধিক মানুষের। কোনোভাবেই সরছে না এখানে বসবাসকারী মানুষেরা। তবে প্রশাসন বলছে অনুরোধে কাজ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাহাড়ে বসতি ঠেকানো যাচ্ছে না কক্সবাজারে। প্রতিদিনই নতুন নতুন ঘর উঠছে নানা এলাকায়। কক্সবাজার সদর ছাড়াও উখিয়া এবং টেকনাফে প্রায় 2 লক্ষাধিক মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে পাহাড়ের পাদদেশে, যার মধ্যে সবচেয়ে বেশি বসবাস শহরের কলাতলী, ঘোনারপাড়া, দক্ষিণ বাহারছড়া, বড়ছড়া, পাহাড়তলী, বৈদ্যঘোনা ও বাদশাঘোনায়। প্রতি বছর জেলার কোনো না কোনো পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও আর্থিক অনটনের কাছে হার মানছে তারা। গত 27 জুলাই এমন ঘটনায় প্রাণ হারান 5 জন। এত ঝুঁকিপূর্ণ অতীতে বুঝিনি, তারপরে এখন যারা আছে এরা আসলে যাওয়ার মতন খুব কম মানুষেরই যাওয়ার মতন রাস্তা নেই। ঘর ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নেই, ঘর ভাড়া দিয়ে থাকবো কোথায়? শহরের মতন পরিরই হনমিকে কি হয় যারা ধরো কান জায়গা কিনে গিয়ে যে থাকি মেবিতে হনার ইয়া নাই, সামর্থ্য নাই। আমরা তো অসহায়, সরকার যদি আমাদেরকে ঘর বাড়ি দেয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ ও বসবাসকারীদের সচেতন হতে হবে বলে জানালেন পরিবেশবাদী সংগঠনের এই নেতা। প্রশাসনের লোক দেখানো, শুধু মাইকিং অথবা সতর্কীকরণ না দিয়ে প্রশাসনকে জোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে এই পাহাড় ধসের সমস্যা থেকে কক্সবাজার জেলাবাসীকে রক্ষা করতে হবে। আর জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কোনোভাবেই পাহাড়ের পাদদেশে থাকতে দেওয়া হবে না। আমাদের এই বিষয়ে একদম জিরো টলারেন্স। আমরা ওখানে একটি বাড়িও রাখবো না এবং ওখানে থাকতে দেব না।
ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি মানুষ যাতে সেখানে না থাকে সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। গত 5 বছরে কক্সবাজারে পাহাড় ধসে মারা গেছে 2 শতাধিক মানুষ, যার মধ্যে 2010 সালের 15ই জুন পাহাড় ধসের ঘটনায় 4 সেনা সদস্য সহ 54 জন প্রাণ হারান। সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীর বেগমগঞ্জে কামাল উদ্দিন নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। রোববার সকালে পৌর এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে কামালের। তবে ময়নাতদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। আর নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার করিমপুর গ্রামের একটি পুকুরে কামাল উদ্দিনের লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তার পরিবার। সন্তানের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার বৃদ্ধা মা। স্বজনদের অভিযোগ, শনিবার রাতে বাড়ির পাশের একটি দোকানে চা খাওয়ার সময় কামালকে তাড়া করে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম সহ 3 পুলিশ সদস্য। দৌড়ে পালানোর সময় পাশের একটি পুকুরে পড়ে যায় সে। এ সময় তাকে ডাকাত উল্লেখ করে এসআই জসিম গুলি চালায় বলে অভিযোগ করেন কামালের স্বজনরা। তখন কানের গোড়া দিই 4-5টা গুলি করছে পুলিশে, সে শিক্ষুদ্দি আদি করতেছে বাবারে মা আমারে বাঁচ। একটা মহিলা ছিল টিফের মা, হেরে কাকি মহিলা তুই যদি কোনো কথা কস তোরে গুলি করে মারি এলাম। গুলি করার দারোগা জিগাইতেছে রাসেল রে কিরে 60 কি কয় 60 কথা হলে 40 সাল ব্যানে এটা খবর পাইব। আমরা এটা জসিমদারগার হাসি চাই, জসিমদারগার হাসি চাই। তবে এই ঘটনায় পুলিশের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। পরিবারের একজন সদস্য মারা যায়, সেটা সবার একটা দাবি থাকতেই পারে, কিন্তু সেই দাবিকে আমরা অগ্রাহ্য করতেছি না। পোস্টমর্টমের কারণ নিশ্চিত হওয়ার পর আমরা এর সঙ্গে যারা জড়িত আছে অন্য কোনো কারণ থাকলেও সেই অনুসারে আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিএনজি অটোরিকশা চালক নিহত কামাল উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। সময় সংবাদ, নোয়াখালী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ভোট গ্রহণ শেষে সোয়া 4টা থেকে শুরু হয়েছে এই ভোট গণনার কাজ। এই নির্বাচনে কাউন্সিলর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 5 জন প্রার্থী। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকাল থেকে কেন্দ্রগুলোতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শিমরাইল, টেকপাড়া, ওয়াবদা কলোনি, আটি ও উত্তর আজিপুর নিয়ে গঠিত এই ওয়ার্ডে ভোটার সংখ্যা 14,106 জন। 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেন সিটি কর্পোরেশনের সভায় দীর্ঘদিন অনুপস্থিত থাকায় এবং বন্যপ্রাণী আইনে তার 1 বছরের সাজা হওয়ায় এই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। বগুড়ায় ট্রাক চাপায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, দুপুরে বগুড়া রংপুর মহাসড়কের ছিলিমপুর এলাকার রাস্তা পারাপার হওয়ার সময় এক ব্যক্তিকে চাপা দেয় রংপুরগামী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় ট্রাক চালক আব্দুল মান্নানকে আটক করেছে পুলিশ। এদিকে সকালে ঢাকা সিলেট মহাসড়কের রাজমারিয়াকান্দি এলাকায় সিলেটগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। 2018 সালের মধ্যে দেশে আর কোনো দরিদ্রতা থাকবে না, সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলের কনফারেন্স হলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত নকল ও জাল পণ্যের আমদানি প্রতিরোধ শীর্ষক 5 দিন ব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনকল্যাণী আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। 10 থেকে 14 এরকম শতাংশ মানুষ সবসময় দরিদ্র থাকবে এবং তাদেরকে রাষ্ট্র তাদের রক্ষা করতে হবে, তাদের পালতে হবে। সুতরাং বলতে গেলে আমরা ইতিমধ্যে দারিদ্রকে প্রায় নিঃশেষ করে ফেলেছি, কিছু বাকি আছে। এটা আগামী 3 বছরে আমরা এটাকে খতম করব। এই দেশে দারিদ্র থাকবে না। ময়মনসিংহ খাদ্য গুদাম পরিদর্শকের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছে খাদ্য নিয়ন্ত্রক সমিতি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে ঠাকুরগাঁও খাদ্য নিয়ন্ত্রক অফিসের এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় কালো ব্যাজ পরে ঘটনার প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খাগড়াছড়িতেও অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় জেলা খাদ্য গুদামে কোনো কর্মচারীকে কাজে যোগ দিতে দেখা যায়নি। পরে দুপুর 2টা থেকে আবার কাজে যোগ দেন তারা। ভৈরবে ঢাকা সিলেট মহাসড়কে 51টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে এই অটোরিকশাগুলো আটক করা হয়। পুলিশ জানায়, মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলের উপর সরকারের নিষেধাজ্ঞা থাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে হাইওয়ে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে 40টি সিএনজি জব্দ করে। এছাড়া সদর থানা পুলিশ আরও 11টি সিএনজি জব্দ করে। পাবলিকের তর্জনা আমরা চালাইতেছি, আর নিজের ফেরের তর্জনা চালাইতেছি। যারা চুরি করে চলার চেষ্টা করছে তাদেরকে আমরা আটক করছি। আর ম্যাক্সিমাম গাড়ি এখন বন্ধ আছে, আর 2-1 ভাগ দিয়ে আবার আসতেছে। যেটা আসতেছে সেটা আমরা কাগজ থাকলে পৌঁছে দিচ্ছি, অথবা যদি কাগজ না থাকে সেটা আটক করা হচ্ছে। মেহেরপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মিয়ারুল ইসলাম। পুলিশের দাবি এটি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় আহত হয়েছেন সদর থানার এসআই সহ পুলিশের 4 সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় নূরপুর গ্রাম থেকে মিয়ারুলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের পর মিয়ারুলের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে নিয়ে রাজনগর ব্রিজের কাছে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় মিয়ারুল বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আহত হয় মিয়ারুল। পরে গুরুতর অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে অভিযানে 4টি বোমা ও একটি এলজি শাটার গান সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজনগর 3 দত্ত ব্রিজের কাছাকাছি পৌঁছালে তার সহযোগীরা আমাদের উপরে আক্রমণ করে এবং তাকে ছিনাই নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সঙ্গে গুলি বিনিময় হয়। প্রায় 8-10 রাউন্ড গুলি আমরা বর্ষণ করি। এক পর্যায়ে তারা পিছু হটে পালিয়ে যায়। এ সময় মিয়ারুল তাদের গুলিতে নিহত হয়। কুষ্টিয়ায় অস্ত্র গুলি সহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। আটককৃত দম্পতি অস্ত্র ব্যবসায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। সকালে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার আবেদের ঘাট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ জানায়, এ সময় ইকবাল মোল্লা ও তার স্ত্রী নূরজাহানকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার সহ 6 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। দৌলতপুর থানার এসআই রোপন সঙ্গীয় ফোর্স সহ চিলমারি এলাকার আবেদের ঘাট এলাকায় অবস্থান নেয় এবং ওখানে একটা নৌকা তল্লাশি করে স্বামী স্ত্রী 2 জনকে অ্যারেস্ট করে এবং তাদের দেহ সার্চ করে একটি বিদেশি 7.62 পিস্তল, 6 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন সহ তাদেরকে গ্রেপ্তার করে। শেরপুরে আদালত চত্বর থেকে পালিয়ে যাবার 2 মাস পর হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার পর হাফিজুর রহমান টঙ্গী রেল স্টেশন এলাকায় কুলির কাজ করছিল। এই সংবাদের ভিত্তিতে শনিবার রাতে স্থানীয় পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাফিজুল নলিতাবাড়ির ইজি বাইক চালক ওমর আলী হত্যা মামলার প্রধান আসামি। এর আগে 25 মে পুলিশ কাস্টডি থেকে বিচারক হাকিম আদালতে নেয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সে। এই ঘটনায় কর্তব্য অবহেলার দায়ে 4 পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বেশ ধারণ করে রেল স্টেশনে কুলির কাজ করতেছিল। তো আমরা গোপন সোর্স নিয়োগ করি তার পিছনে এবং গতকালকে আমরা তাকে রেল স্টেশন থেকে টঙ্গী রেল স্টেশন থেকে তাকে ধরতে সক্ষম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সহ প্রয়োজনীয় জনবল না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। তাদের অভিযোগ, হাসপাতালটিতে বিদ্যুৎ, খাবার সরবরাহ সহ নানা ধরনের সমস্যা থাকলেও নজরদারি নেই কর্তৃপক্ষের। তবে সমস্যার কথা স্বীকার করলেও দ্রুত কোনো সমাধানের আশ্বাস দিতে পারেননি সিভিল সার্জন। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় 2 লাখ মানুষের চিকিৎসা সেবার জন্য 50 শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি, যেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও নেই পর্যাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ান। 40 কিলোওয়াটের একটি জেনারেটর থাকা সত্ত্বেও লোডশেডিং হলেই থমকে যাচ্ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব কার্যক্রম। এছাড়া ওষুধের অপ্রতুলতা, নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অভিযোগ তো রয়েছেই। ডাক্তার সংকট দীর্ঘদিন ধরে, তারপর সরকার কিছু ডাক্তার এখানে পোস্টিং দিলেও কোনো ডাক্তার এখানে অবস্থান করতে চাচ্ছে না। খাবার এই 3 দিন পর্যন্ত দেয় পাঙ্গাস মাছ, আইসটা গেরান কেউ খাইতে পারে না কোনো রোগীতে। জেনারেটরের সমস্যাটা খুব বেশি, জেনারেটর কারেন্ট গেলে চলে না, ফ্যান চলে না। তবে রোগীদের অভিযোগ অস্বীকার করে হাসপাতালের বহির্বিভাগ থেকে শুরু করে সকল বিভাগের কার্যক্রম সঠিকভাবেই চলছে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা। 16 জন ডাক্তার কর্মরত আছে। আমাদের খাদ্য বিভাগ ঠিকভাবে আমরা মনিটর করতেছি। সমস্যা ছিল, আমি আসার পর থেকে আমি আরো ঠিক হয়েছি। অবশ্য হাসপাতালের সমস্যাগুলোর কথা স্বীকার করলেন জেলা স্বাস্থ্য সেবার শীর্ষ কর্মকর্তা। তবে শিগগিরই সমস্যা সমাধানের কোনো আশ্বাস দিতে পারেননি তিনি। ইউনিয়ন পর্যায়ে এখনো পর্যন্ত সব জায়গায় স্ট্রাকচার না থাকার কারণে কিছু কিছু ডাক্তার সাহেবদেরকে আমাদের কলাপাড়া উপজেলায় এনে কাজ করানো হচ্ছে। যেহেতু বাহিরে কিছু ডিজিটাল এক্সরে এসেছে, সে কারণে এক্সরে ব্যাপারে আমাদের একটু সীমাবদ্ধতা আছে। 1949 সালে মাত্র 4টি শয্যা নিয়ে শুরু হয়েছিল কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। পরবর্তীতে ক্রমান্বয়ে উন্নীত করা হয় 50 শয্যায়। এখানে ডাক্তারের 21টি পদ থাকলেও নিয়মিত চিকিৎসা সেবা চলছে মাত্র 4 জন নিয়ে। সময় সংবাদ, পটুয়াখালী। বুড়িগঙ্গা প্রথম সেতু টোলমুক্ত করার দাবিতে 36 ঘন্টার আলটিমেটামের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে টোলমুক্ত সংগ্রাম পরিষদ। সকাল 10টার দিকে সেতুটিকে টোলমুক্ত করার দাবিতে ঢাকা মাওয়া মহাসড়কের ইকুরিয়া হাসনাবাদ এলাকায় অবরোধ ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। গত 25 জুলাই থেকে আন্দোলন শুরু করে সেতু টোলমুক্ত সংগ্রাম পরিষদ। 1 সপ্তাহের আন্দোলনের পরও দাবি আদায় না হওয়ায় গতকাল সকাল থেকে 36 ঘন্টার আলটিমেটাম দেয় তারা। কর্মসূচি দিব, সেই কর্মসূচিটা আপনাদের জানিয়ে দিব, কিন্তু আমরা কঠিন কর্মসূচি দিব। মহাসড়ক যানবাহন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। তাদের এই যে দাবি আদায়ের লক্ষ্যে তারা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সাধারণ মানুষের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য আমরা প্রস্তুত। বরিশালে নাশকতার মামলায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার সহ 16 নেতাকর্মীর জামিনের আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাহান জামিনের আবেদন বাতিল করে এ নির্দেশ দেন। চলতি বছরের প্রথম দিকে বিএনপির সরকার বিরোধী আন্দোলন চলাকালে নগরীর বিভিন্ন স্থানে বাস ও লঞ্চে ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক 3টি মামলা দায়ের করে পুলিশ। 3 মামলায় মোট আসামি ছিল 54 জন, এর মধ্যে 16 জন আজ আত্মসমর্পণ করে। বগুড়ায় মতবিনিময় সভা করেছেন কেবল অপারেটররা। দুপুরে শহরের টেম্পল রোডের কেবল অপারেটর অফিসে গ্রাহকদের সেবামান উন্নত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে জেলার 100 জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া A1 কেবলের আওতাধীন সকল সাব এজেন্টরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে বিএসটিআই অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয়ের অভিযোগে 4টি খাদ্য প্রস্তুত কারখানাকে 7.5 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে টাঙ্গাইল র্যাব 12 ও সিপিসি 3 এর সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের অভিযোগে 4টি কারখানাকে জরিমানা করেন। এছাড়াও প্রতিষ্ঠানগুলো মালিকদের বিভিন্ন মেয়াদের সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। আফা ইন্ডাস্ট্রিজ এরা ভেজাল পণ্য তৈরি করা, শিশু পণ্য তৈরি করা, ওরা স্যালাইন তৈরি করার জন্য তাদেরকে 6 মাসের জেল এবং 3 লক্ষ টাকা জরিমানা করা হয়।
এরপরে পাশে প্রিয়া ইন্ডাস্ট্রিজ, তারা বিএসটি সিল ব্যবহার করে অনুমোদন না নিয়ে তাদেরকে 3 মাসের জেল এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং মেঘনা ইন্ডাস্ট্রিজ ওরা বিএসটি অনুমোদন ব্যতীত বিস্কিট তৈরি করার জন্য 50,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে পাকিজা ইন্ডাস্ট্রিজে অভিযান চালায়, ওইখানেও আমরা অনুমোদিত চানাচুর এবং নুডলস চিপস পাই, তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। বাংলা সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ। দীর্ঘ যানজটে দুর্ভোগ, নিষেধাজ্ঞা বলবৎ রাখতে অনড় মন্ত্রণালয়। জোয়ারের পানি ঢুকে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে অন্তত 200 কোটি টাকার ভোগ্যপণ্য নষ্ট। নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার আশঙ্কা। ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানির নিচে 81টি গ্রাম, বাড়ছে ক্ষতির পরিমাণ, দিশেহারা বানভাসী মানুষ। পাহাড় ধসে প্রাণহানি বাড়লেও টনক নড়ছে না পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। এবং ছিটমহল বিনিময়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটলেও স্বস্তি নেই অনেক বাসিন্দার মনে। মিথ্যা পরিচয়ে আগেই নাগরিক হওয়ায় বিড়ম্বনায় পড়ার আশঙ্কা। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।